শিশু আসিয়া ধর্ষণ হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট। একরামুল হত্যায় সাবেক এমপি বদি ও সেনা কর্মকর্তা মিথ্যা কারাগারে। বাংলাদেশের রোহিঙ্গা সংকটের এক দশক, ৩২ শিবিরে ১৩ লাখেরও বেশি শরণার্থী। মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে, তীব্র চাপে স্থানীয়রা। দেশ জুড়ে অব্যাহত হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাম নিয়ন্ত্রণে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। এবং সিরিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল ওয়াশিংটন। আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আলোচিত মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে সোমবার একই হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেছিল। গত বছরের ১৭ মে এ মামলার রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়ে বাকি ৩ আসামিকে খালাস দেয়া হয়। এদিকে কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিনকে। এছাড়াও আনা হয় কক্সবাজারের সাবেক এমপি বদিসহ আরও ৩ জনকে। এদের সবাইকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। হাসিনা সহ বাকি ৭ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। বিগত আমলের ফ্যাসিস্ট সরকার দেশকে শুধু ভঙ্গুরই করেনি, প্রতিটি খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি আরও বলেন, বিএনপি সরকার দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলেই কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না। সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৪ জুলাইয়ের আন্দোলনে যাদের নামে মামলা রয়েছে তাদের সবাইকে সরকার ভারত থেকে ফিরিয়ে আনতে চায় বলেও উল্লেখ করেন তিনি। আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বাড়িটা। এবং আমাদের সরকারের উপর পর্যায় থেকেই এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই ৬ মাসে দেখতে পান নাই। মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন পীড়নের মুখে রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার ৯ বছর পেরিয়ে এক দশকের পথে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচর মিলিয়ে মোট ৩২টি শিবিরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। কখন তারা স্বদেশে ফিরে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর তীব্র নেতিবাচক প্রভাব পড়ায় দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান স্থানীয়রা। আফসার কবির আকাশের তথ্যচিত্রে আমার তৈরি একটি প্রতিবেদন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। ৯ বছর কেটে গেলেও এখনো একজন রোহিঙ্গাও নিজ ভূমিতে ফিরতে পারেনি। একদিকে নিজ ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা, অন্যদিকে নিরাপত্তা ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার অনিশ্চয়তা। এই দুয়ের টানাপোড়েনে কাটছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জীবন। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে নানা উদ্যোগের পাশাপাশি রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ ও সামরিক তৎপরতা এখন নতুন করে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশে আশ্রিত ১৩ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্ভাবনা এখনও অনিশ্চিত।
ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের কণ্ঠে একটাই আকুতি, শরণার্থী পরিচয়ে নয়, নিজ দেশে মর্যাদার সঙ্গে বাঁচতে চান তারা। দেশের মাঝে আর যাইতে চাই 8 বছর 9 বছর হয়ে গিয়ে গই আর চাইতে মন হর বাংলাদেশ সরকার আর বাংলাদেশের জনগণ আর খাবার দিয়ে বেগিন দিয়ে তো শুক্রিয়া বেশি বেশি শুক্রিয়া আর দেশের মাঝে ফেরত যাই বলা চাই আর দেশের মাঝে আর যদি জায়গা ফারি যদি সেফটি সিকিউরিটি লেয়ারে তাহলে আর ওদের লেখাপড়া করি হারি। রোহিঙ্গা প্রত্যাবাসন যত বিলম্ব হচ্ছে ততই স্থানীয়দের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করে দ্রুত প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। রোহিঙ্গা নিয়ে খুবই আতঙ্কে আছি। রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে তাদের নিজস্ব দেশে প্রত্যাবাসন করা হয়। রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সে ধরনের কোনো লক্ষণ আমরা এই পর্যন্ত দেখিনি। বিভিন্ন সময় প্রত্যাবাসনের ব্যাপারে আলাপ আলোচনা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি। রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে পড়ছে স্বীকার করে নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেয়ার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। মাদকের ব্যাপারে বলেন, ইফটিজিং বলেন, মানব পাচার বলেন বা অন্যান্য যে সমস্ত অপরাধ আছে এটা কোনোভাবেই আপনার নিরসন করা সম্ভব না। তাদেরকে সচেতন করাটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসন। সরকার ও সংশ্লিষ্ট মহল এই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের কলহ রয়েছে আপনার আরকান আর্মি এবং বর্মা গভর্নমেন্টের ভিতরে, আরো অনেক কিছু আছে, এগুলি সব সমাধান করেই করতে হবে। সরকারের অবস্থানটা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিসের একমাত্র সমাধান প্রত্যাবাসন। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের এখন নিজস্ব একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা উচিত বলে মনে করেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। হামে উদ্বেগ কাটছেই না। নিহতের তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে 3 থেকে 5 জন করে শিশু। আক্রান্ত হচ্ছে হাজারেরও কম বেশি। চিকিৎসকরা জানান পর্যাপ্ত বুকের দুধ না খাওয়ানো এবং সময় মতো টিকা না দেয়ায় অনেক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে, যার থেকেই বাড়ছে হামের প্রাণহানি। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। ওই ক্ষেত্রে আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা সহায়ক গ্রহণ করা দরকার। টিকা তো দিবেই, ভ্যাকসিন তো অবশ্যই মাস্ট দিতে হবে। সাথে হলো যে অপুষ্টি শিকার যেন না হয়, মা যেন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, এগুলো কিন্তু আসলে সবসময় প্রতিদিনের কন্টিনিউ একটা জিনিস, সেটা কিন্তু মানতে হবে, সচেতন হতে হবে, সেটা বিকল্প নাই। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, হাম ও ডেঙ্গু নিয়ে হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। মাহমুদ, আপনি জানেন হাম দীর্ঘদিন ধরেই তার প্রকোপ ছড়িয়ে যাচ্ছে এবং হামে আক্রান্ত হয়ে শিশুদের প্রাণ হারাচ্ছে। আমি যদি বলি তাহলে চলতি বছরের গত 15 মার্চ থেকে এখন অবধি হামের বিস্তার বেড়েই চলছে এবং হাম উপসর্গে অনেক শিশু প্রাণ হারাচ্ছে। গতকালের পরিসংখ্যানও যদি আপনাকে জানাই তাহলে গতকালও 5 জন শিশু হাম আক্রান্ত হয়ে মারা গেছেন এবং প্রায় 1200 শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা শিশু হাসপাতালে। এখানকার চিত্র যদি আপনাকে তুলে ধরি তাহলে এখানে গত 24 ঘন্টায় নতুন করে 6 জন হামাক্রান্ত শিশু এখানে ভর্তি হয়েছে এবং মোট 99 জন শিশু এখানে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি এই মাসের 15 মার্চ থেকে এখন অবধি প্রায় 2300 থেকে 2500 জন শিশু হাম আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেনই। এর মধ্যে প্রায় 99 জন শিশু হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এবং হামের গ্রাফ যদি আপনাকে জানাই তাহলে বলতেই হয় 15 মার্চ থেকে শুরু করে হামের যে প্রকোপ শুরু হয়েছিল, মার্চ এপ্রিল মে মাসে এই শিশু হাসপাতালে প্রতি মাসে প্রায় 500-র বেশি করে শিশু হামাক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে। এবং মৃত্যুর সংখ্যাও যদি বলি মে থেকে পরবর্তী 3 মাস প্রতিদিন প্রায় 13, 14, 15, 20 জন করে এই হাসপাতালে
হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আমরা এখানে দায়িত্বশীল চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন, হামের যে মৃত্যু এটা অনেকটাই এড়ানো যেত যদি ঠিকমতো টিকাদান করা হতো এবং সঠিক পুষ্টি এবং বুকের দুধ পান করানো হতো। আমাদের চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন তেমনটি বলছে, সেটা হলো আমাদের এখানে যারা আক্রান্ত হয়ে ভর্তি হয়ে আছেন এদের অনেক শিশুই পুষ্টিহীনতায় ভুগছে এবং তারা চিকিৎসকরা অভিযোগ করেছেন তারা সঠিক সময়ে বুকের দুধ পান করেননি। এর কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমে গেছে এবং হামে আক্রান্ত হয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এটা খুবই বেদনাদায়ক উল্লেখ করেছেন তারা। আমরা হাম ওয়ার্ডে গিয়েছিলাম, সেখানকার পরিস্থিতি যদি আপনাকে জানাই তাহলে সেখানকার চিত্রও অনেকটা ভয়াবহ। এখানে রাজীব, আপনাকে ধন্যবাদ। এদিকে চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে বাড়ছে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের সংখ্যা। এতে 250 শয্যার সরকারি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক রোগী। বাড়তি রোগীর চাপে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে উপপরিচালক বলেছেন, সাধারণ রোগীর তুলনায় হামের রোগী বেশি ভর্তি হচ্ছে। রফিকুল ইসলাম বাবুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। 250 শয্যার চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে বর্তমানে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার তুলনায় রোগীর চাপ কয়েকগুণ বেশি। এই ওয়ার্ডে নির্ধারিত শয্যার পাশাপাশি মেঝে ও বারান্দাতে রেখে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় 400 শিশু ঠান্ডা, জ্বর, কাশি ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন এই হাসপাতালে হামের 15 থেকে 20 রোগী সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রায় অর্ধশতাধিক শিশু ভর্তি হচ্ছে। চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 5 দিন ধরে এসে ভর্তি হয়ে রয়েছি, এখনো ভালো হয় নাই। আরো অনেক চিকিৎসা করছি, আরো হসপিটালে আনছি, এখন হসপিটালে চিকিৎসা চলে, এখনো ভালো হয় নাই। রোগীদেরকে সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি, তাও আমরা সেবা দিয়ে যাচ্ছি। জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া এই সমস্ত রোগী বেশি ভর্তি হচ্ছে। শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি ঠান্ডা, কাশি দেখলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে আমাদের 250 বেডের হসপিটালে। বর্তমানে 170টা রোগী শিশু। বাড়তি শিশুর চিকিৎসা সেবা দিতে গিয়ে আমরা ডাক্তাররা এবং সিস্টাররা অনেক বেশি হিমশিম খাচ্ছি। যেসব শিশুর নিয়মিত যে টিকা, এই টিকাগুলো যেন সময় মতো নেয় এবং সরকারের যে অতিরিক্ত যে টিকা, ক্যাম্পেইনের টিকা, এটাও যেন নেয়, তাহলে আর কি আমরা হাম থেকে মুক্ত হতে পারবো। মার্চের শুরু থেকে এ পর্যন্ত 1600 হামের রোগী চাঁদপুরের এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সরকার সারা দেশে নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা চালুর উদ্যোগ নিলেও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লোহজং উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও মাটি বালুর কারণে কালভার্টের মুখ বন্ধ, কোথাও আবার খাল দখল ও ভরাট হয়ে বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। মোহাম্মদ সুজনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে বনোয়ারা। বালু, মাটি, ময়লা ফেলে কালভার্টের মুখ বন্ধ করে তৈরি হচ্ছে স্থাপনা। কোথাও আবার দেয়াল তুলে বন্ধ করা হয়েছে কালভার্টের মুখ। ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে শুকিয়ে গেছে জলাশয়। এমন পরিস্থিতি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লোহজং উপজেলায়। এতে একদিকে জমিতে সেচের অভাব, অন্যদিকে বর্ষার সময় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ক্ষতির মুখে পড়ছে কৃষি উৎপাদন। এ বিষয়ে প্রতিবেদন করতে গেলে মোহনা টেলিভিশনের রিপোর্টারের সঙ্গে মারমুখী আচরণ করে দখলদাররা। চলতে পারবেন না, আপনি দেখেন সরকারি মাল, আমি মাল তো আমার, তাহলে আপনি কেন বললেন সরকারি টাকা? আপনি তো বললেন না, বললেন যে সরকার দাম দোকান নাই তো। আমি আপনি সরকার কেন আপনি এত টাকা আমরা দিছি, একটা লোক মারা গেছে, পানি চাপো আমরা দিছি, সরকার কেন সরকারি রাস্তা করতে এটা রিস্ক করেন। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারির অভাবে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে পানিবাহিত রোগও। জায়গা জায়গা বাড়ি করছে, জায়গাটা পার পাচ্ছে, খাল বন্ধ হয়েছে। যে ছোট ছোট খালগুলো ছিল ওগুলো আপনার বরট করে ফালানোর কারণে এখন এই যে আপনার কৃষি জমিগুলো নষ্ট হয়ে পানিগুলো নামে না। পানি না পেলে আপনার মাটিটা সমস্যা হয়, দিনে আলু ঠিক মতো চাষ করা যায় না, উর্বর হয় না, মাটি ফলন ভালো, আলু ভালো হয় না। বছর আমাকে ধান তলায় যায়, আমাকে কৃষকের বিরাট ক্ষতি হয়।
এটা আমগো সরকারের কাছে আবেদন, আর আমগো সরকার একটা কালভেট দেয়। দীর্ঘ সময় পানি জমে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন টঙ্গীবাড়ি কৃষি অফিস। খালের যে কালভার্ট রয়েছে এগুলো আমি শুনেছি এবং কিছু দেখেছি যে মুখগুলো বন্ধ হয়ে গেছে। তো এগুলো বন্ধ হলে হয় কি যে আমাদের যে কৃষি জমিগুলো আছে সেখানে পানি অনেক সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো আমরা এগুলো দেখছি স্থানীয় প্রশাসন এবং আমাদের উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই বিরুদ্ধে ব্যবস্থা নিব আশা করি। সমস্যা সমাধানে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে যারা কালভার্টের জায়গা দখল করে সেটাকে ভরাট করার পায়তারা করছে বা অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু আশ্বাস নয়, খাল জলাশয় দখল মুক্ত করে সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতের দাবি টঙ্গীবাড়ি ও লোহজং উপজেলার বাসিন্দাদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে বাদ দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যেই সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ফলে এই সংঘাতে সিরিয়ার আঞ্চলিক মিত্র তুরস্কের জড়িয়ে পড়ার শঙ্কায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। 1979 সাল থেকে তালিকায় থাকা সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র এবং স্টেট স্পন্সর অব টেরোরিজম তালিকা থেকে বাদ দিয়েছে মার্কিনিরা। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, কংগ্রেসের বাধ্যতামূলক 45 দিনের পর্যালোচনা শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে হায়াত তাহরির আল শামকেও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে গত সপ্তাহে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে উত্তেজনা বেড়ে যায়। সিরিয়ার প্রধান মিত্র তুরস্কের সঙ্গেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক ওই হামলাকে গুরুতর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তার আশঙ্কা, তুরস্ককে যুদ্ধে জড়ানোর জন্য ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করে থাকতে পারে। তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, এই তালিকা থেকে বাদ দেওয়ার অর্থ এই নয় যে সিরিয়ার ওপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে 14 জন জেলেসহ বরগুনার পাথরঘাটার এফবি বরকত নামের মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে 9 জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ 5 জন। সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানির। জেলা ট্রলার মালিক সমিতির সূত্রে জানা গেছে, গত 3 দিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা দেয় ট্রলারটি। এবার অনুকূল আবহাওয়া আর পর্যাপ্ত বৃষ্টিতে মানিকগঞ্জে হয়েছে পাটের বাম্পার ফলন। উৎপাদন খরচ কম এবং বাজার দরও সন্তোষজনক থাকায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। ভালো ফলন আর ন্যায্য মূল্য পেলে আগামী মৌসুমেও আরও বেশি জমিতে পাট চাষের আশা কৃষকদের। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। মানিকগঞ্জের মাঠ জুড়ে এখন সবুজ পাটের সমারোহ। কোথাও চলছে পাট কাটা, আবার কোথাও জাগ দেয়া ও আঁশ ছড়ানোর কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষানীরা। পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এবার পাট চাষে পানির সংকট হয়নি। ফলে পাট জাগ দেওয়া থেকে শুরু করে আঁশ ছড়ানোর কাজও সহজেই করতে পারছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয় প্রায় 7 থেকে 8 হাজার টাকা। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকা। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এবছর লাভের আশা করছেন কৃষকরা। এবার বলছিলাম 3 ভাই, এবার বলছি 5 ভাই। বাকি পাট বলছিলাম খরচ 30,000 টাকা গেছে। এবছর লাভবান একটু ভালো হবে, কারণ হলো পাটের ফলন ভালো। মোটামুটি 30,000 টাকা খরচা গেছে, তাতে মোটামুটি 1050 টাকা আমার থাকবো। জেলার পাটের ফলন আশানুরূপ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। এবছর 4576 হেক্টর জমিতে পাটের
আবাদ হয়েছে এবং কৃষকরা খুবই লাভবান হচ্ছে। কৃষি সম্পদ অধিদপ্তর কৃষকদের পাটে যাতে নানা ধরনের রোগবালাই পোকামাকড় আক্রমণ না হয় সেই জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জের 7টি উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 4,530 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে রাতভর গ্যাংয়ের হামলায় অন্তত 47 জন নিহত হয়েছে। হামলার ঘটনায় আহত হয়েছে আরও 22 জন। এদিকে একের পর এক প্রাণঘাতী হামলার পরও পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হলেও পুলিশ তাদের রক্ষা করতে পারেনি। রাজধানী পোর্ট অ প্রিন্সের কাছে কেন্সকপ এলাকায় রাতভর এই হামলার ঘটনা ঘটেছে বলে সোমবার জাতিসংঘ জানিয়েছে। হাইতিতে জাতিসংঘের ইন্টিগ্রেটেড অফিস জানায়, নিহত ও আহতের সংখ্যা এখনও পরিবর্তিত হতে পারে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য নতুন কৌশল অবলম্বন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের কোনো দেশ ও কোম্পানি যাতে তেহরান থেকে ব্যবসা করতে না পারে এ লক্ষ্যে তেলসহ ইরানের আয়ের সমস্ত উৎসকে লক্ষ্যবস্তু করবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল তেহরান সম্পূর্ণ একঘরে না হওয়া পর্যন্ত এই স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখা, প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন ছিন্ন করা। তিনি আরও বলেন, বিশ্বের সব দেশকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। তবে তেহরান বলছে, তারা মোটেও একঘরে হচ্ছে না, বরং মিত্রদের সঙ্গে তাদের বাণিজ্য আগের মতোই চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় ভারতকে জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় স্থিতিশীল সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত হলেও বাণিজ্যের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা দূর করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। পশ্চিম এশিয়া সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও ভারতে জ্বালানি ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও শীর্ষ পর্যায়ের একাধিক রুশ নেতার সঙ্গে বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই নিশ্চয়তা দেয়া হয়। এবারে খেলার খবর। ফুটবল 2026 বিশ্বকাপ শেষে বদলে গেল ফুটবলারদের ভাগ্য। বিশ্ব মঞ্চের পারফরমেন্সে রাতারাতি রেকর্ড ট্রান্সফার ফিতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে নাম লিখিয়েছেন একঝাঁক তারকা ফুটবলার। দলবদলের বাজার কাঁপানো সেই মেগা সাইনিংগুলো নিয়ে মশিউর রহমানের রিপোর্ট। পর্দা নেমেছে 2026 ফিফা বিশ্বকাপে। তবে মাঠের লড়াই শেষ হতেই এবার শুরু হয়েছে ক্লাব ফুটবলের দলবদলে মাঠের বাইরের মহারণ। বিশ্বমঞ্চের পারফরমেন্সে রাতারাতি রেকর্ড ট্রান্সফার ফিতে ইউরোপের শীর্ষ দলগুলোতে নাম লিখিয়েছে এক ঝাঁক তরুণ ফুটবলার, যাদের দলে পেতে ইউরোপের ক্লাব জায়ান্টগুলো খরচ করেছে রেকর্ড পরিমাণ অর্থ। এবারে ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় ধামাকা দেখিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। বিশ্বকাপে দুরন্ত খেলা অ্যাস্টন ভিলার ইংলিশ ফরওয়ার্ড মর্গান রজার্সকে রেকর্ড 137.3 মিলিয়ন ইউরোতে উড়িয়ে এনেছে ব্লুজরা। পিছিয়ে নেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। মধ্যমাঠ কাঁপানো নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে 135 মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কে নিজেদের ডেরায় ফিরিয়েছে স্কাই ব্লুরা। এদিকে রক্ষণভাগ শক্তিশালী করতে বড় চাল দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের সেরা আইভেরিয়ান ডিফেন্ডার ইয়ান দিওমন্দিকে পেতে লাইপজিকে 125 মিলিয়ন ইউরো দিয়েছে লস ব্লাঙ্কোসরা। মাঝমাঠের শক্তি বাড়াতে টটেনহাম হটস্পারও কম যায়নি। 108 মিলিয়ন ইউরোতে ইতালিয়ান তারকা সান্দর টোনালিকে দলে টেনে চমক দেখিয়েছে হটস্পাররা। ফুটবলারদের ক্যারিয়ার ও বাজার মূল্য রাতারাতি আকাশচুম্বী করতে বিশ্বকাপ যে এখন সবচেয়ে বড় বিজ্ঞাপন, এই হাই প্রাইস ট্রান্সফারগুলোই তার বাস্তব প্রমাণ। মশিউর রহমান, মোহনা সংবাদ। এবারে ক্রিকেট। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক রশিদ খানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। আসন্ন এই স্কোয়াডে 8 মাস পর দলে ফিরেছেন তারকা পেসার নবীন উল হক।
এছাড়া ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নূর রহমান। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে ফজল হক ফারুকী ও মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে রয়েছেন। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও শিশু আসিয়া ধর্ষণ হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট। একরামুল হত্যায় সাবেক এমপি বদি ও সেনা কর্মকর্তা মিথ্যা কারাগারে। বাংলাদেশে রোহিঙ্গা সংকটের ১ দশক, ৩২ শিবিরে ১৩ লাখেরও বেশি শরণার্থী। মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে, তীব্র চাপে স্থানীয়রা। দেশজুড়ে অব্যাহত হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাম নিয়ন্ত্রণে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। এবং সিরিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল ওয়াশিংটন। আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলা। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে